প্রিয় ছাত্ররা, আমি তোমাদের বিধান স্যার। আজকে আমি দশম শ্রেণীর বায়ুমণ্ডল চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং স্তরবিন্যাস। পৃথিবীতে তিনটি যে প্রধান মণ্ডল বা স্ফিয়ার রয়েছে, শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার, বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এই তিনটি সম্মিলিত অঞ্চল জীবমণ্ডল নামে পরিচিত। তাহলে একটা জীবের সৃষ্টি বা জীববৈচিত্র্যের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে বা বায়ুমণ্ডল কি, এই সম্পর্কে একটু আলোচনা করে নিই আমরা। পৃথিবীর বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার ঊর্ধ্বে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 30 কিমির মধ্যে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং 99% ভর, বায়ুমণ্ডলের যে মোট ভর তার 99% এই 30 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং বাদবাকি 1% বাইরের অংশে অবস্থান করছে। তো এই 30 কিলোমিটারের মধ্যেই আবহাওয়া মণ্ডলীয় যত গোলযোগ বা তুষারপাত, ঝড় বৃষ্টি, বায়ুপ্রবাহ সব কিছু এই 30 কিলোমিটারের মধ্যেই সংগঠিত হয়। বায়ুমণ্ডলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়: গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, পৃথিবীর অভিকর্ষের জন্য পৃথিবীর গায়ে লেগে থাকে, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের সঙ্গে সঙ্গে এই বায়ুমণ্ডলও গতিশীল। 30 কিলোমিটারের মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদান বা যে বায়ুমণ্ডলের উপাদান তাদের অবস্থানটা বেশি এবং ঘনত্ব এই অংশে বেশি হয়। বায়ুর 30 কিমির মধ্যে আবহাওয়া সংক্রান্ত ঘটনাবলী ঘটে। এবার আসি উপাদান, বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের মূলত দুটি উপাদান, একটি হচ্ছে গ্যাসীয় উপাদান আর একটি কঠিন উপাদান। গ্যাসীয় উপাদানগুলো দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে স্থায়ী গ্যাসীয় উপাদান, অপরটি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। স্থায়ী গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে প্রধান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন ইত্যাদি। পরিবর্তনশীল গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, মিথেন, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। তো তোমরা এই সব উপাদানগুলির যে শতকরা পরিমাণ সেগুলো একটু ভালো করে পড়ে রাখবে, শর্ট প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এরপর আসি কঠিন উপাদান। ভাসমান ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, কলকারখানা ও যানবাহন নিঃসৃত কণা, উদ্ভিদের রেণু ইত্যাদি কঠিন উপাদান, বায়ুমণ্ডলের কঠিন উপাদান। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় অ্যারোসল। অ্যারোসল কি বা এর গুরুত্ব বা ভূমিকা? ভাসমান ধূলিকণা, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা কার্বন কণাকেই বলা হয় অ্যারোসল। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে: মেঘ কুয়াশা সৃষ্টিতে সাহায্য করে, তাপ শোষণ করে বায়ুমণ্ডল উত্তপ্ত করে, অ্যারোসলের জন্য আকাশ নীল বর্ণের হয়, উষা ও গোধূলি হয়। এই সব বিষয়গুলি অ্যারোসলের জন্য হয়ে থাকে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দুই ভাগে ভাগ করা হয়। একটি ভিত্তি দুইটি রয়েছে, একটি রাসায়নিক অনুপাত বা রাসায়নিক গঠন অনুযায়ী আর একটা উষ্ণতার তারতম্য অনুযায়ী। রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সমমণ্ডল আর দ্বিতীয়টি হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার কি, যেখানে বায়ুর যে গ্যাসীয় উপাদান তাদের অনুপাত প্রায় একই থাকে, সেই স্তরটাকে বলা হচ্ছে সমমণ্ডল। এটি কোথায় অবস্থান করছে? ভূপৃষ্ঠ থেকে 88 কিমি উপরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 88 কিমি উপরে এটির অবস্থান। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই সমমণ্ডলের প্রধান তিনটি স্তর। বিষমমণ্ডল। বিষমমণ্ডল কি, যে স্তরে বায়ুমণ্ডলের গ্যাসীয় যে উপাদান সেগুলোর অনুপাত আলাদা হয়, সেটিকে বলা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাসের প্রাধান্য থাকে, বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাসের প্রাধান্য থাকে। এক্ষেত্রে কতগুলো যেরকম উপস্তর আছে, এখানে দেখো উল্লেখ করা আছে উপস্তর: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। তো এই স্তরগুলোতে এক একটি স্তরে এক একটি গ্যাসীয় উপাদানের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।
88 কিমি থেকে 10,000 কিলোমিটার অর্থাৎ সমমণ্ডলের উপরে 88 কিমি থেকে 10,000 কিলোমিটার অর্থাৎ বায়ুমণ্ডলের যে শেষ সীমা সেই পর্যন্ত এই বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার অবস্থান করছে। এরপর আসি উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর উষ্ণতা কখনো কমতে থাকে কখনো বা বাড়তে থাকে। এইভাবে এই উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। সবচেয়ে নিচে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তর সেটিকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটির অবস্থান মেরুতে 8 কিমি অর্থাৎ মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 8 কিমি উপরে এবং নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতায় লক্ষ্য করা যায়। আর কি বৈশিষ্ট্য রয়েছে এই ট্রপোস্ফিয়ারের? স্বাভাবিক উষ্ণতা হ্রাস, অর্থাৎ এই স্তরে যত উপরে যাওয়া যায় প্রতি 1000 মিটার উচ্চতায় অর্থাৎ 1 কিমি উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। এটিকে বলা হচ্ছে উষ্ণতার স্বাভাবিক হ্রাস বা নর্মাল ল্যাপস রেট। যাবতীয় আবহিক ঘটনা অর্থাৎ বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, এই যাবতীয় যে আবহিক ঘটনা, বায়ুমণ্ডলীয় যে ঘটনাগুলো সেগুলো এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই সংঘটিত হয়। সেই জন্য এটিকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বায়ুর মোট ভরের 75% অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরে যে বায়ুমণ্ডলের বিস্তার তার 75% এই ট্রপোস্ফিয়ারে অবস্থান করে। এই অংশে বায়ুর চাপ বেশি হয়। এরপর আসি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তরের মাঝে একটি মিলন অঞ্চল, এই দুটো স্তরের মিলন অঞ্চল রয়েছে, সেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। এই অংশে কি হয়? এই অংশে যে উষ্ণতার নিম্নমুখী গতি অর্থাৎ উষ্ণতা যে কমতে থাকে ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বৃদ্ধি পায়, এই অংশে গিয়ে সেই হারটা অর্থাৎ উষ্ণতা কমার যে প্রবণতাটা সেটা থেমে যায়। এই অঞ্চলে উষ্ণতাটা একই রকম থাকে। পরবর্তীতে যখন স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে তখন আবার উষ্ণতার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ারের উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। একে শান্তমণ্ডল বলা হয়। অর্থাৎ ট্রপোস্ফিয়ার যেরকম ক্ষুদ্রমণ্ডল, এখানে শান্তমণ্ডল, অর্থাৎ বায়ুপ্রবাহ বা ঝড়ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ এই সব ঘটনাগুলো এখানে হয় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে শান্তমণ্ডল। বিমান চলাচল করে এই স্তর দিয়ে বিমান চলাচল করে। 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় এই স্তরের অর্থাৎ নিম্ন অংশে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় বলে এই অংশটাকে বলা হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশটাকে বলা হচ্ছে ওজোন স্তর। এরপর আসি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 80 কিলোমিটার পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো সম্মিলিত অংশকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এই পজ অঞ্চলগুলোতে একই রকমভাবে যত পজ অঞ্চল আছে দেখবে তোমরা, সেক্ষেত্রে যে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি সেটা বন্ধ হয়ে যায়, সেই জন্য সেটাকে বলা হয় পজ অঞ্চল। এক্ষেত্রে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে স্ট্র্যাটোপজ। এক্ষেত্রেও আবার কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে যখন উষ্ণতা বাড়ে সেটি এই অংশে গিয়ে এই বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, একইভাবে সেটা অবস্থান করে। তাহলে কি স্ট্র্যাটোস্ফিয়ারের উপর 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় এই স্তরে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর অর্থাৎ এর সর্বোচ্চ উচ্চতায়, মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় বায়ুমণ্ডলের উষ্ণতা হয় প্রায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উল্কাপিণ্ড
পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীর দিকে ধেয়ে আসা যেসব উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলো এই অংশে পুড়ে ছাই হয়ে যায়। এরপর আসি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে একইভাবে একটি পজ অঞ্চল রয়েছে, সেটাকে বলা হচ্ছে মেসোপজ। এক্ষেত্রেও তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি এখানে হয় না, একই রকম থাকে। এই থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে পজ অঞ্চল মেসোপজ, এই থার্মোস্ফিয়ারের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: মেসোস্ফিয়ারের উপর থেকে 500 কিলোমিটার পর্যন্ত, মেসোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। এর নিম্ন অংশে বায়ুর উষ্ণতা যেখানে প্রায় -90 ডিগ্রি, এবং এর সর্বোচ্চ উচ্চতায়, থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে দেখা যাবে এই বায়ুস্তরের উষ্ণতা দাঁড়ায় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই থার্মোস্ফিয়ারে এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মি, এই রশ্মিগুলো শোষিত হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, ফলে দূরবর্তী স্থানের মধ্যে যোগাযোগ সম্পন্ন করা যায়। আর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে মেরু প্রভা দেখা যায়। এখানে একটু আলোচনা করে রাখি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। কিন্তু থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলা হয় এই স্তরটাকে, কিন্তু আয়নোস্ফিয়ার মূলত আলাদা একটি স্তর হিসেবে আমরা আলোচনা করতে পারি, যেটি এই থার্মোস্ফিয়ার এর উপরের যে এক্সোস্ফিয়ার স্তর, এই দুটোর মধ্যেই অবস্থান করে এই আয়নোস্ফিয়ার স্তরটি। আয়নোস্ফিয়ার স্তরের অবস্থান এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যে। আয়নোস্ফিয়ারের 3টি স্তর মূলত আয়নোস্ফিয়ার প্রায় 60 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি লক্ষ্য করা যায়। আয়নোস্ফিয়ারের আবার কতকগুলো উপস্তর লক্ষ্য করা যায়। 60 থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত এই বিস্তারের মধ্যে প্রধান 3টি স্তর রয়েছে। সর্বনিম্নে ডি স্তর, ই স্তরকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে, E2 এবং ES, এবং এফ স্তর, উপরের দিকে হচ্ছে এফ স্তর, F2 এবং F1। এটি হচ্ছে আয়নোস্তরের উপস্তর। থার্মোস্ফিয়ারের উপরের যে স্তর সেটিকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের অংশকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের কি বৈশিষ্ট্য? এটি প্রায় থার্মোস্ফিয়ারের উপর 1000 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। কৃত্রিম উপগ্রহের কক্ষপথগুলি এই স্তরে অবস্থান করছে। যে পোলার অরবিটাল যে স্যাটেলাইট, সেগুলো এই স্তরে অবস্থান করে। এর উপরের স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের একদম বাইরের যে স্তর সেটিকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের উপর থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত যে স্তর সেটিকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার স্তর। বা এর আর কি বৈশিষ্ট্য? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর, ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র এই অংশে লক্ষ্য করা যায়। অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলো ইলেকট্রন ও প্রোটন, তাদের অণুগুলো ইলেকট্রন ও প্রোটনে বিভক্ত হয়ে অবস্থান করে, ফলে সেখানে একটি নিজস্ব চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলয় তৈরি হয়েছে। এই অংশে পৃথিবীর চৌম্বক কাজ করে না। পৃথিবীর যে চৌম্বক সেটি কাজ করে না। বায়ুমণ্ডল এবং পৃথিবীর চৌম্বকের মধ্যবর্তী, বায়ুমণ্ডলের যে চৌম্বক ক্ষেত্র এবং পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, এর মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে ম্যাগনেটোপজ। এর মধ্যবর্তী অংশ হচ্ছে ম্যাগনেটোপজ। এই অংশে প্রচুর শর্ট প্রশ্ন, MCQ SCQ টাইপের প্রশ্ন রয়েছে। এগুলো তোমরা টেক্সট বুক থেকে ভালো করে পড়বে। এবং বড় প্রশ্ন হিসেবেও এখানে কিছু আছে, যেরকম বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসটি, এটি বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও ভালো করে দেখে রাখবে। একসঙ্গে না হলেও। এরপর আসি ওজোন স্তরের গুরুত্ব ও ওজোন স্তরের বিনাশ।
এটি আলোচনা করার আগে একটু ওজোন গ্যাস বা ওজোন স্তর সম্পর্কে কিছু ধারণা অর্জন করি। বিজ্ঞানীর নাম, ওজোন গ্যাস বা স্তর সম্পর্কে ধারণা উপস্থাপন। কোন বিজ্ঞানী বা পর্যবেক্ষক বা যারা ভৌগোলিক রয়েছেন তারা কি পর্যবেক্ষণ করেছেন বা কি উপস্থাপন করেছেন এই ওজোন স্তর বা ওজোন গ্যাস সম্পর্কে? ভান মারুম পরীক্ষাগারে অক্সিজেনের মধ্যে তড়িৎক্ষরণ ঘটিয়ে আষ্টে গন্ধের সন্ধান পান প্রথম। স্কনবি ভান মারুম উল্লিখিত আষ্টে গন্ধটি একটি নতুন গ্যাসের তা তিনি উপস্থাপন করেন। এই স্কনবিকে ওজোন গ্যাসের আবিষ্কারক বলা হয়। সোরেট ওজোন গ্যাসের সংকেত O3 উপস্থাপন করেন। হেনরি বুসন ও চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে এই গ্যাসটির প্রাধান্যযুক্ত ওজোন স্তরকে চিহ্নিত করেন, অর্থাৎ বায়ুমণ্ডলে যে ওজোন স্তর রয়েছে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে সেই ওজোন স্তরকে তারা চিহ্নিত করেন। ডবসন ওজোন স্তরের বিস্তৃত ব্যাখ্যা উপস্থাপন করেন। তার নাম অনুসারে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। রোল্যান্ড ও মলিনা ওজোন স্তরের ঘনত্ব কমে যায় সিএফসির জন্য, এই বিষয়টি প্রথম উপস্থাপন করেন রোল্যান্ড ও মলিনা। জেসি ফারম্যান প্রথম ওজোন গহ্বরের অস্তিত্ব খুঁজে পান আন্টার্কটিকা মহাদেশের উপর। ওজোন গ্যাস বা ওজোন স্তর সম্পর্কে কিছু বিষয়, যেরকম বায়ুমণ্ডলে এই ওজোন গ্যাসের পরিমাণ 0.003%। 3টি অক্সিজেন পরমাণুর দ্বারা এটি গঠিত O3। হালকা নীল বর্ণের আষ্টে গন্ধযুক্ত, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই গ্যাসটির অবস্থান লক্ষ্য করা যায়। ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি, বি সি আল্ট্রাভায়োলেট বি, আল্ট্রাভায়োলেট সি এইসব রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়, তাই একে প্রাকৃতিক সৌর পর্দা বলে। গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে। ওজোন স্তরের গুরুত্ব। প্রাকৃতিক সৌর পর্দা আগেই আলোচনা করলাম আমরা যে ক্ষতিকর রশ্মি যেগুলো ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় সেই জন্য একে বলা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা। জলবায়ুগত গুরুত্ব। জলবায়ুর উপরও এই ওজোন স্তরের গুরুত্ব রয়েছে। উষ্ণতা হ্রাস, অর্থাৎ ক্ষতিকর রশ্মিগুলো যদি পৃথিবী পৃষ্ঠে আসে তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বা পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা খুব বেশি হয়ে যাবে, যার ফলে জীবের বেঁচে থাকার পক্ষে বা জীব সৃষ্টির পক্ষে একটি ক্ষতিকর দিক। সেক্ষেত্রে উষ্ণতা হ্রাস ঘটাতে সাহায্য করে। অ্যাসিড বৃষ্টি। ওজোন স্তরের ক্ষয় হয়ে গেলে স্ট্র্যাটোস্ফিয়ারে হাইড্রোজেন পারক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে অ্যাসিড বৃষ্টির হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে এই ওজোন স্তর অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করে। মানুষের উপর প্রভাব। মানুষের উপর প্রভাব কি? যে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করলে বা ভূপৃষ্ঠে আসলে ত্বকের ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, চোখে ছানি পড়া এসব বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ হবে। প্রাণী ও উদ্ভিদের উপর প্রভাব। প্রজনন ক্ষমতা হ্রাস, সালোক সংশ্লেষে ব্যাঘাত, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ব্যাহত হবে এই ওজোন স্তর যদি না থাকে। সেক্ষেত্রে ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম। বাস্তুতন্ত্র রক্ষা। সর্বোপরি সমগ্র বাস্তুতন্ত্রের ক্ষেত্রেই এই ওজোন স্তরের ভূমিকা একটি খুব উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ওজোন স্তরের বিনাশ। ওজোন স্তরের বিনাশ প্রাকৃতিক কারণে এবং মনুষ্য সৃষ্ট কারণে দুটোভাবে হয়। প্রাকৃতিক কারণ কি? একটি কিভাবে প্রাকৃতিকভাবে ওজোন স্তর ক্ষয় হয়? একটি ওজোন অণুর সঙ্গে আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি ক্রিয়া করে একটি অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। আবার একটি ওজোন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে আবার দুইটি অক্সিজেন অণু তৈরি হয়। এটা একটি প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়মে যেরকম ওজোন ধ্বংস হয় তেমনি আবার প্রাকৃতিকভাবে ওজোন সৃষ্টিও হয়। এক্ষেত্রে প্রকৃতি নিজেই ধ্বংস করে এবং সৃষ্টি করে। সমস্যা এখানে তৈরি হয় না, সমস্যা তৈরি হয় যখন মানুষ এই ওজোন স্তরের যে বিনাশ বা ধ্বংস সেটাকে বাড়িয়ে দেয়, তখনই বিভিন্ন পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে। মনুষ্য সৃষ্ট কারণগুলো কী কী? সিএফসি যৌগের প্রভাব। রেফ্রিজারেটর, এসি,
বিভিন্ন কলকারখানা থেকে নির্গত যে সিএফসি গ্যাস, সেগুলো থেকে ক্লোরিন পরমাণু অতিবেগুনি রশ্মি সিএফসি যৌগের সঙ্গে অতিবেগুনি রশ্মি ক্রিয়া করে ক্লোরিন পরমাণুতে ভেঙে যায়। এই ক্লোরিন ওজোন গ্যাসকে দ্রুত ক্ষয় করে। ব্রোমিন যৌগের প্রভাব, আগুন নেভাতে যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেগুলোতে ব্রোমিন যৌগের বিভিন্ন উপাদান থাকে, সেগুলো ওজোন স্তরকে ক্ষয় করে। হ্যালোন যৌগ, হ্যালোন 1211, হ্যালোন 1301, এই যৌগগুলিও ওজোন স্তরকে ক্ষয় করছে। নাইট্রোজেন যৌগের প্রভাব, জেট বিমান থেকে নির্গত যে উপাদান সেগুলো নাইট্রোজেন যৌগ অবস্থান করছে, সেটিও ওজোন স্তরের বিনাশ ঘটায়। এছাড়াও দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পড়ে রাখতে হবে, ওজোন গহ্বর এবং মন্ট্রিল প্রোটোকল। ওজোন গহ্বর কি? বায়ুমণ্ডলে ওজোনের স্বাভাবিক যে ঘনত্ব 200 ডপসন ইউনিট, এর কম হয়ে গেলে বলা হয় সেই অঞ্চলে ওজোন গহ্বর বা ওজোন হোলের সৃষ্টি হয়েছে। 200 ডপসন ইউনিট, এর বেশি হলে ওজোন গহ্বর হয় না। এই 200 ডপসন ইউনিটের কম হলেই ধরে নেওয়া হয় সেই অঞ্চলে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে। মন্ট্রিল প্রোটোকল, এই ওজোন গ্যাস ধ্বংসকারী যে যৌগ বা ওজোন স্তর ধ্বংসকারী যে যৌগ, সেগুলি নিয়ন্ত্রণের জন্য কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছিল। সেই সভায় কিছু পদক্ষেপ নেওয়া হয় বা কার্যকরী এই ওজোন ধ্বংসকারী গ্যাসগুলোকে নিয়ন্ত্রণের জন্য, সেটি মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের অন্যান্য অংশগুলো আলোচনা করব।